প্রশ্ন করার জন্য। দেখেন, আমাকে যদি সিনিয়র সাংবাদিক বলে তাতে আমার কোনো আপত্তি নাই, কারণ সিনিয়র সাংবাদিক তো অবশ্যই আমি। কারণ আমি সিনিয়র সাংবাদিক হব না তো কে সিনিয়র সাংবাদিক? মনে করেন, কিন্তু আপনি যেটা বললেন শুরু থেকে সিনিয়র সাংবাদিক, এটা আমি ব্যবহার করি কিনা, আমি এটা ব্যবহার করি না। আমার আজ রাইট। থেকে 20 বছর ধরে আমি কলাম লিখি, আমার সেই কলাম গুলোর নিচে পরিচিতি লেখা থাকে। সেই পরিচিতিগুলোতে গিয়ে আপনি দেখবেন কখনো লেখা আছে সাংবাদিক ও শিক্ষক, কখনো লেখা আছে সাংবাদিক ও কলামিস্ট। দিস ইজ মাই আইডেন্টিটি। ইভেন আমি এই আইডেন্টিটি লিখি কেন, যখন আমি মানবকণ্ঠের এডিটর, তখন আমাকে প্রয়াত মহিউদ্দিন, কলামিস্ট একজন, আপনি চিনেন, ফরেন মিনিস্ট্রিতে কাজ হ্যাঁ করতেন, হ্যাঁ 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 হ্যাঁ। একজন চিনেন। একদিন আমার উপর চরম ক্ষিপ্ত হলো, আপনি নিজের পরিচয় দেন সাংবাদিক ও কলামিস্ট, আপনি কেন সম্পাদক মানবকণ্ঠ লেখেন না? তাই বললাম যে ভাই রে, ওইটা হচ্ছে আমার একটা পদবি, ওইটা হচ্ছে আমার একটা পদবি, আমি এক জায়গায় কাজ করছি তাই, কিন্তু আমার পরিচিতি কি? আমি সাংবাদিক, আমি কলামিস্ট, বা আমি শিল্পী, এটা তো আমার একটা বড় পরিচয়, বৃহত্তর আঙ্গিকে পরিচয়। আমি ওই পত্রিকার সম্পাদক, ওই পত্রিকার সিনিয়র রিপোর্টার, এগুলো তো আমার পরিচয় দরকার নাই। ওটা তো ওই প্রতিষ্ঠানের পরিচয়। বাংলাদেশে এটা নিয়ে একটা ইয়ের মধ্যে আছে, বাংলাদেশের মিডিয়া জগৎ এবং মিডিয়া জগতের বাইরের লোকজন এক ধরনের ভ্রান্তিতে আছে যে সিনিয়র সাংবাদিক পরিচয় দিলে আসলে কি বুঝায়। সারা ওয়ার্ল্ডে সিনিয়র জার্নালিস্ট বুঝাতে চায় যে আপনার প্রতিষ্ঠানের পরিচয় সে দেবে না। বিবিসিতে আপনি কখনো যাবেন, দেখবেন বিবিসি কখনো আপনার পরিচয় দেবে না, বলবে ঢাকার সিনিয়র সাংবাদিক, ঢাকার সাংবাদিক, এভাবে কথা বলবে। হ্যাঁ, বা লন্ডনের সাংবাদিক, এরকম করে। তবে এখানে আমি একটু আপনাকে বলি যে বিবিসির এই নিয়ম পরিবর্তন করতে আমি বাধ্য করেছি। আমি যখন বাগদাদে ছিলাম এবং আমি যখন ইরাক যুদ্ধ করছিলাম, শুধু তখন না, এর আগে আফগানিস্তানে থাকতে, আমি আমি বললাম যে আমি আফগান এই ওয়ার ফিল্ডে আছি, এত কষ্ট করছি, এবং আমাকে স্পন্সর করছে আজকের কাগজ। তো আমাকে শুধু ঢাকার সাংবাদিক পরিচয় দিলে হবে না, আমার প্রতিষ্ঠানের পরিচয় দিতে হবে, কারণ তারা স্পন্সর করে আছে আমাকে। তো বিবিসি 1 ঘন্টা সময় নিয়েছে, 1 ঘন্টা পরে আমাকে ফোন করে বললেন, মানসী বড়ু, আপনি চেনেন নিচে তাকে, বলছে জি জি। আনিস, আমাদের এত বছরের ইতিহাসের, এই সাংবাদিকতার ইতিহাসে এইটা আপনি পলিসি চেঞ্জ করে দিয়েছেন, যে আপনি বাধ্য করেছেন আপনার প্রতিষ্ঠানের পরিচয় দিতে। বিবিসি যখন আমি ইরাক যুদ্ধ কভার করছিলাম, তখনও আমার পত্রিকার নাম দিয়েছিল, কারণ তার স্পন্সর। আমি যখন ইরাক থেকে রিপোর্ট দিতাম চ্যানেল আইতে, তখন চ্যানেল আইও এই পরিচয় দিত যে আজকের কাগজের ডিপ্লোমেটিক করেসপন্ডেন্ট বা সিনিয়র করেসপন্ডেন্ট কিছু একটা, আজকের কাগজের প্রতিনিধি, মোট কথা আমাকে সে পরিচয় দিতে হতো। তো এখন এই এই পরিচয়কে বাংলাদেশে আমি দেখতে পাচ্ছি যে এটা 5 আগস্টের পরে ইউনুসের কিছু পোষ্য দালাল, যেগুলোকে আমরা অস্বীকৃত সন্তান বলি ওদের, এরা মিডিয়াতে গিয়ে এটাকে বিকৃত করছে। এই পদবিতে অ্যাজ এফ সিনিয়র সাংবাদিক যারা, তারা রাস্তা থেকে উঠে এসেছে। হ্যাঁ, এটাকে বিকৃত করছে, এবং জাসি গ্রুপ এটাকে আবার ক্যাশ করে একটা এই বদ্ধ ছাগল গোষ্ঠীর মধ্যে এটা প্রচার করছে, সিনিয়র সাংবাদিক মানে এরা মূর্খ, এরা চাকরি না, এরা কিছুই জানে না। বাইরে 35 বছর ধরে চাকরি করছি, 4টা টেলিভিশনে হেড অফ নিউজ ছিলাম, একটা পত্রিকার এডিটর ছিলাম, ইরাক আফগানিস্তানের মতো যুদ্ধ কভার করেছি, দেশে এত বড় বড় ইভেন্ট কভার করেছি। তা আমি সাংবাদিকতা পড়েছি, সাংবাদিকতা পড়িয়েছি, সাংবাদিকতা করেছি, সাংবাদিকতা করিয়েছি। তো আমি যদি এই দেশের সিনিয়র সাংবাদিক না হই, তাহলে সিনিয়র সাংবাদিক কে? সিনিয়র সাংবাদিক কি ওই যে ব্যক্তি সাংবাদিকতা ছেড়ে বিজ্ঞাপন ব্যবসায় গিয়ে ক্লায়েন্টদেরকে মডেল সাপ্লাই দেয়? সে কি সিনিয়র সাংবাদিক? সে তো সিনিয়র সাংবাদিক দাবিও করতে পারে না, সে সাংবাদিকই দাবি করতে পারে না। তো এরকম, আমি পটল ব্যবসায়ী কি সিনিয়র সাংবাদিক? সে তো না। কিন্তু এরা, কিংবা বেকার বেকার ব্যারিস্টার, সেও এসে এখন টেলিভিশনে কথা বলে, টক শোতে। এরা আবার কটাক্ষ করে যে আনিস আলমগীর ভাই, আপনি কোথায় চাকরি করেন? আমি চাকরি কোথায় করি? সেটা তো করার দিন শেষ। আমি তো এখন অবসর টাইম এনজয় করছি এবং বেকারত্ব নিয়ে থাকছি, মনে করো। কারণ তোমরা এমন একটা স্বাধীনতা দিয়েছো যে মিডিয়াতে চাকরি করা যাচ্ছে না। তো এমন একটা দিনে, যেদিন চাকরি করার সুযোগ হবে সেদিন হয়তো চাকরি করব, কিন্তু এমন তো নয় যে চাকরি ছেড়ে দিয়ে, প্রফেশন ছেড়ে দিয়ে অন্য কোথাও চলে গিয়েছি, আলু পটল ব্যবসাতে চলে গিয়েছি, বেকারত্বের দিনগুলো তো সাংবাদিকতাতেই আছি। সো আমাদেরকে এটা কটাক্ষ করার জন্য এগুলো করে। সো আমি এটা খুব গায়ে লাগে না, বাট আই নো হু আই এম। আমার এগুলো গায়ে লাগে না, কিন্তু আপনার এখানে আজকে বলতে হলো এই জন্যই যে সাধারণ কিছু মানুষের মধ্যে একটা যে কনসেপশন তৈরি হয়েছে, সিনিয়র সাংবাদিক মানে হচ্ছে যে ওরা কিছুই জানে না। ও, আমি একজনকে বলতে দেখলাম
এরা এমন সব বয়ান তৈরি করে, ভুল তথ্য দেয়, অমুক তমুক। ভাই আমি আমার জীবন, আমি অন্যের কথা দায়িত্ব নেব না। আমার জীবনে জ্ঞাতসারে আমি কোনো ভুল তথ্য দিই নাই। আমার একটা তথ্য নিয়ে ইউনূসের দুই দালাল এবং প্যারিসে পলাতক পাখি বীর্যে জন্ম নেওয়া এক ইউটিউবার, সে এটা নিয়ে বিরাট একটা আর্টিকেল করেছে। আনিস আলমগীর বলেছিল যে 2 কোটি আওয়ামী লীগ গৃহহারা। এটা নিয়ে বিরাট কাহিনী বানিয়েছে। এরা রোহিঙ্গা বা শরণার্থী এবং ইন্টারনালি ডিসপ্লেস পিপল কি সেই সংজ্ঞাটুকু জানে না। ইন্টারনালি ডিসপ্লেস পিপল আজ 1 কোটি, 1.5 কোটি, 2 কোটি পর্যন্ত তো ছিল, এবং এখনো তো আছে। আমি আওয়ামী লীগ করে এই জন্য বাড়িতে যেতে পারে না। এরা অন্য জায়গায় বাড়ি বাড়ি করেছে। ঢাকার লোক সিলেটে আছে, সিলেটের লোক ঢাকায় আছে, এরকম সারা বাংলাদেশে আছে। আমার পরিবার থেকে 2 জন ব্যক্তি বাইরে চলে গেছে, দেশের বাইরে চলে গেছে। তো আমি আর কাকে উদাহরণ দেব? তো আমি এটা হচ্ছে যে আপনার তথ্য নিয়ে আপনি চ্যালেঞ্জ করতে পারেন, তারা তথ্য নিয়ে চ্যালেঞ্জ করছে, তারা করুক, কিন্তু অজ্ঞাতসারে করেছে। এখন আপনার অভিমত নিয়ে তার কেন চুলকানি লাগবে? আপনার অভিমত আপনার অভিমত। সে যে ইউনূসের চাটতেছে কিংবা অন্য কারো যে চাটাচাটি করে, সেটা নিয়ে তো আমার মাথা ব্যথা নাই। তুই চাট, তোর চাটতে ভালো লাগে, কিন্তু আমার অভিমত নিয়ে তোর কেন সমস্যা রে ভাই? আমার অভিমত তো আমার অভিমত। এবং এই জন্যই বলি যে সিনিয়র সাংবাদিক, এই যে কথাটা বললেন গত সপ্তাহে, আমি আমি কিন্তু এটা বরাবরই যারা প্রেজেন্টার তাদেরকে বলি, ভাই এই এই কি ধরনের আমি এটা ব্যবহার করি না। এবং গত সপ্তাহে চ্যানেল 24 এর একটা টক শোতে আমি আর আজিজ ভাই ছিলাম। আমাকে যখন এই নামে পরিচয় করে দিল সিনিয়র সাংবাদিক, দুইজনই আমরা সিনিয়র সাংবাদিক, তখন আমি বললাম যে ভাই এই সিনিয়র সাংবাদিকটা আপনারা ইউজ করেন না, কারণ এটা আমাকে, আমি আমি নিজে ইউজ করি না, আমাকে এটা দিয়েন না। কারণ এটা এই উগ্র গোষ্ঠী, মৌলবাদী গুপ্ত জামাতিরা এটাকে ভিন্ন অর্থে ব্যবহার করছে। এবং কিন্তু তাই বলে আমি বলছি না যে আমি সিনিয়র সাংবাদিক না, আমি অবশ্যই সিনিয়র সাংবাদিক। এবং আজিজ ভাইকে বললাম, উনিও অবশ্যই সিনিয়র সাংবাদিক। উনি একটা পত্রিকার এডিটর, আমি একটা পত্রিকার এডিটর ছিলাম। তো আমরা সিনিয়র সাংবাদিক না তো জাতির সিনিয়র সাংবাদিক কে? সিনিয়র সাংবাদিক রাস্তায় বেকার ঘোরাঘুরি করে অন্য প্রফেশনে চলে যাওয়া, আলু পটল ব্যবসা করছে ওরা, যেটা আগে বলছিলাম মডেল সাপ্লাই দেয় ওরা। ওরা তো সিনিয়র সাংবাদিক না, ওরা তো সাংবাদিক পরিচয় দিতে পারবে না। ওদের তো লজ্জা থাকা উচিত, সাংবাদিক পরিচয় দিয়ে টক শোতে যায়। এবং আপনাকেও গালাগালি করছে এটা নিয়ে। আপনাকে আমি কি বলবো? আপনি জার্নালিজম করেছেন, এত বছর ধরে জার্নালিজম করছেন, এতগুলো প্রতিষ্ঠানের আপনি বড় দায়িত্ব পালন করেছেন, হেড অফ নিউজ ছিলেন, এবং আপনি সাংবাদিকতা করে এসেছেন। ভাই আমরা তো বাই চয়েস সাংবাদিক হয়েছি, তোদের মতো বাই চান্স তো সাংবাদিক হই নাই, বাই চান্স তো সাংবাদিক হতে আসি নাই। যাই হোক, এখন এই জিনিসটা কি আমি মানে বলার চেষ্টা করি অনেকবার। ভাই দেখেন, আমি সাংবাদিকতা তো অনেকগুলো আপনার শাখা আছে। আমি এটাও একজনকে বলছিলাম, ভাই সাংবাদিকদের মধ্যে একটা ফ্রিল্যান্স জার্নালিস্ট বলে একটা ব্যাপার আছে। আমি বিভিন্ন পত্রিকায় কলম লিখছি, তাই না? তো এখন আমাকে চাকরি করতে হবে, চাকরি তো আমি তো একসময় অবসরে যাব, এবং আমি তো পরিণত বয়সে অবসর নিয়েছি, অবসর দেওয়ার বয়সে হয়েছে। কারণ অবসর কেন নিলাম, অথবা এখন কেন চাকরি করছি না, এই জন্য আমি সাংবাদিক নিজেকে বলতে ভয় কেন বলি আপনাকে। আমার যেটা মনে হয়, ওনারা আসলে এই লোকগুলোকে ভয় পায়, এবং এই লোকগুলো বিভিন্ন লজিকে ওরা কোনো জবাব দিতে পারে না। এখন যে বলেন না, গ্রামে একটা প্রবাদ আছে, তোমার সঙ্গে পারলাম না, তোমার লাউ গাছ ছিঁড়ে ফেলে না। কারণ আমার সঙ্গে আর্গুমেন্টে পারে না, তো যে এটা যাও, আর বিদ্যুতের ব্যাপার নিয়ে আলোচনা করি না। আমরা বরং এখন একটু আপনার কন্টেম্পোরারি ইস্যুগুলোতে যাই। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, গত 2 দিন ধরে আমাদের দেশে এই এইচএসসি পরীক্ষা, বন্যার পানি, বৃষ্টির পানি জমে যাওয়া, এবং মানে পরীক্ষায় প্রশ্নপত্রে ভুল, এগুলো নিয়ে একটা লঙ্কা কাণ্ড মোটামুটি চলছে। এটা নিয়ে ডিটেল বলার কিছু নেই। এখানে কি দেখছেন আপনি? মন্ত্রীর ভূমিকা, স্টুডেন্টদের ভূমিকা, আন্দোলনের ভূমিকা, সব মিলিয়ে আপনি কি দেখছেন? আমি এখানে উস্কানি দেখছি। এই ছেলেগুলোকে এক ধরনের উস্কানি দেওয়া হয়েছে, তাদেরকে আবার বোঝানো যাচ্ছে না। এবং একটা একটা এটা এটা কি বলবো, স্পয়েলড সোসাইটি, স্পয়েলড জেনারেশন আমরা তৈরি করছি। আমরা তো পরীক্ষা দিয়েছি, আমাদের সময় কি পরীক্ষা থেকে ডিসরাপশন হয় না? হয়েছে। কিন্তু সেখানে কি হয়েছে, এখন মাসটা বেশি দূরে হয়ে গেছে। আমাদের সময় মার্চের মধ্যে পরীক্ষা হয়ে যেত, আবহাওয়াকে চিন্তা করেই। জানুয়ারি থেকে মার্চের মধ্যে পরীক্ষা হতো, এখন এটা জুলাইতে হচ্ছে। জুলাইতে একটা বৃষ্টির সময়। এটা এক ধরনের বেকুবি হচ্ছে যে জুলাইতে আপনারা বারবার এই সময়টাতে কেন পরীক্ষা নিয়ে আসতেছেন। বাট নানা কারণে, যেহেতু
বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিবেশ ছিল, নানা কারণে শিক্ষা পিছিয়েছে, জুলাই এসছে। তো যেটা করা দরকার ছিল যে এই বন্যার মধ্যে যে পরীক্ষাগুলো আপনার নিয়ে তারা, এটা অমানবিক, এটা এটা মেনে নেওয়া যায় না। হাঁটু পানিতে এই দিয়ে ছেলেরা এই পরীক্ষা কেন্দ্রে যাবে, মেয়েরা পরীক্ষা কেন্দ্রে যায় পরীক্ষা দিচ্ছে। ভাই আমার তো এই কাপড় নিয়ে তো অস্বস্তি বোধ করে, আমি তো 1 মিনিটও বসতে পারবো না। এটা এই ছেলে মেয়েরা তো পরীক্ষা দিচ্ছে, পরীক্ষা তো একটা হেলা হেলা ফেলার বিষয় না। তো এটা এটা সিরিয়াসলি নেওয়া উচিত ছিল, এবং মন্ত্রী এটা সিরিয়াসলি নেন নাই। বা উনি যদিও বলছেন যে না, আমি অন্যদের সাথে আলাপ করেছি, আমার তো শুধু একা দায়িত্ব ছিল না, সেটা ওনার সাফাই হতে পারে। কিন্তু আমি পরবর্তীতে যেটা শুনলাম যে তারা এটা বাতিল করেছে, চিটং বোর্ডের সঙ্গে এটা সমন্বয় করে এটা পরীক্ষা নেবে। তো সেটাতে আমার মনে হয় যে আপত্তি করার তো খুব বেশি কিছু নাই। যেগুলা যেগুলা পরীক্ষা ভালো হয় নাই, যেগুলাতে বৃষ্টিপাত ছিল, সেগুলো পরবর্তীতে এটা হতে পারে। কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি যে এক ধরনের উস্কানি এদের মধ্যে আছে। বিশেষ করে আমি এনসিপির নেতা নেত্রীদের বক্তৃতায় দেখতে পাচ্ছি যে এই ছেলেগুলোকে, ইয়াং জেনারেশন গুলোকে উস্কানি দেওয়া হচ্ছে। এবং ইয়েতে ইভেন প্রধানমন্ত্রীকে পর্যন্ত কটাক্ষ করে কথা বলছে। তো মানে শিক্ষামন্ত্রী তো নগণ্য বিষয়। তো এই যে জিনিসটা আমার মনে হচ্ছে, প্রত্যেকটা ইস্যু নিয়ে আমরা এই খেলাখেলি ভালো না। এটা এই জেনারেশনটাকে নষ্ট করার কোনো মানে হয় না। কারণ এই এই ইন্টারমিডিয়েট একটা জীবনের ভীষণ গুরুত্বপূর্ণ, শুধু গুরুত্বপূর্ণ না, ভীষণ গুরুত্বপূর্ণ। এটা একটা মাইলস্টোন। আপনি আপনি কোন দিকে যাবেন, আপনার একটা দিক নির্দেশনা। এটা কোথায় আপনি ইন্টারমিডিয়েট রেজাল্টের উপর নির্ভর করছে, আপনি ইউনিভার্সিটিতে যাবেন, কোথায় যাবেন, নাকি বেকার হবেন, সবকিছুর উপর নির্ভর করছে, না বিদেশ যাবেন। যে এমন একটা পরীক্ষাকে হেলায় ফেলায় করে এবং এটার পেছনে রাজনৈতিক ইন্ধন যোগানো আমার মনে হয় ঠিক হচ্ছে না। আওয়ামী লীগকেও আমি দেখি যে সোশ্যাল মিডিয়ায় আওয়ামী লীগের লোকজনও এটা তো মৌন সমর্থন আছে ছেলেদের এই উগ্র দিকে। বা তারা তারা অন্যভাবে বলে, তারা বলে যে ইউনুস যে এই সোসাইটি এই শিশুগুলোকে নষ্ট করে গেছিল, তখন তো আপনারা কিছু বলেন নাই। তারা ওই জুলাইয়ের আন্দোলনকে ইঙ্গিত করতে চায়। আমি বললাম যে ভাই, জুলাই আন্দোলন আর এটাকে দুইটাকে এক করে আর এখন দেখেন না। কারণ এটা, বা জুলাইতে যদি ভুল করেও থাকে কেউ আপনাদের দৃষ্টিতে, তো এই ভুল এখন আবার হতে দেবেন কেন? এখন তো এটা হওয়া উচিত না। না, এখানে আপনি আরেকটা জিনিস খেয়াল করেছেন, এই যে আমাদের যারা নাকি স্টুডেন্ট যারা আছে, অথবা স্টুডেন্টের মতো যারা দেখতে, মানে ওই বয়সী, তাদের মুখের ভাষা, আচার আচরণ, এখানেও কিন্তু আমার কাছে খুবই, আমি কিন্তু আতঙ্কিত আমাদের নেক্সট জেনারেশনকে নিয়ে। তাদের এর কেমন শিক্ষা? আজকে দেখলাম যে একটা ছেলে একজন বয়স্ক লোককে লাফি দিচ্ছে। আপনি এটা ছবি আসছে কিনা আপনার কাছে, আপনি দেখছেন কিনা জানি না। আমি তো দেখছি শিক্ষকের উপর চেয়ার মারছে। বলে শিক্ষক, কেন? এগুলো এগুলো হচ্ছে অবক্ষয়। থ্যাঙ্কস গড যে আমি এখন শিক্ষকতা অলমোস্ট ছেড়ে দিয়েছি। কারণ এই এই জেনারেশন যদি হয় আমাদের ছাত্র, ওনাদেরকে কি শিক্ষা দেব? হ্যাঁ। এবং আমার এই বুড়া বুড়া বয়সের আবার ইয়েগুলা, এক ব্যারিস্টারকে দেখে বলছে আমার জীবনে কোনো কৃতজ্ঞতা নাই শিক্ষকদের উপর। তো এরা এরা কি দিবে? এদের কাছে থাকে তো এরাই তো উস্কানি দাতা। যে আমার কোনো কৃতজ্ঞতা নাই শিক্ষকের উপর, আপনার কোনো কৃতজ্ঞতা নাই, তার মানে আপনি অকৃতজ্ঞ। আপনার শিক্ষা জীবনে যে আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত যে নিয়ে গেছে, কেউ না কেউ 2 পয়সার উপকার হলেও তো আপনাকে করেছে। আপনি যখন বলেন যে না আমার কোনো ইয়ে নাই, তার মানে হচ্ছে যে এই জেনারেশনকে উস্কিয়ে দেওয়া যে শিক্ষকদের উপর তোমার কৃতজ্ঞতাবোধের কিছু নাই। এরা টুলস, এরা তুমি টাকা দিচ্ছ তাই পড়াচ্ছে, তা তো না। শিক্ষকতা এমন একটা পেশা, যেটা যেটা নিজেকে ভাইরাল করার পেশা না। এটা হচ্ছে এমন একটা পেশা যে লোকই পেশা, যেটাতে আমি সাধারণ মানুষ, আমি সাধারণভাবে চলছি, আমার এই স্টুডেন্ট, আমি তাদেরকে শিক্ষা দেব। আমার চাকচিক্য নয়, আমার অন্য জীবনে আমি যেতে চাচ্ছি না। এই যে আপোষ করা, নিজের সাথে যে আপোষ করা, এই এই যে মহান যে জিনিসটা, আপনি এটার প্রতি তো সারা জীবন কৃতজ্ঞ থাকতে হবে। যে লোকটা অন্য কিছু হতে পারতো কিন্তু সে শিক্ষকতা বেছে নিয়েছে, সে ক্লাসে ফার্স্ট বয় ছিল, সে কি অন্য কিছু করতে পারতো না? সে শিক্ষকতা কেন বেছে নিল, যেখানে আমি কোনো দামই আমি নেই? এই প্রসঙ্গে, আপনি একটা ছোট্ট, যদিও খুব প্রাসঙ্গিক না তবু বলি। আমি ওই দিন দেখলাম যে ইটিভির একটা টক শোতে আমাদের একজন মানে ভদ্রলোক, খুবই পরিচিত মুখ, উনি বলছেন যে ওনার নাকি ওনার শিক্ষকদের প্রতি কোনো ধরনের কৃতজ্ঞতা নাই। ওনার যারা শিক্ষক ছিলেন তাদের কারোর প্রতি ওনার কোনো কৃতজ্ঞতা নাই। তো না, এটা আমি যদি তার সবাই কথাই বলছি। শোনে, আমি তার কথাই বলছি, আমি ওটা ভাইরাল দেখেছি, তার ক্লিপ দেখেছি।
হ্যাঁ। এবং এটা কি ধরনের অসভ্যতা যে যে বলে যে আমার কোনো কৃতজ্ঞতা না থাকলেও চুপ করে থাকেন না, কিন্তু আপনি উস্কে দিচ্ছেন কেন শিক্ষকদের প্রতি অসৎ আচরণ করার জন্য? সো আমরা দেখতে পাচ্ছি এগুলো 5 আগস্টের ফল। 5 আগস্টের পরে এই যে বিকৃত মস্তিষ্ক কিছু ব্যক্তি মিডিয়াতে এসে এবং এই সমস্ত উদ্ভট বয়ান দেওয়া শুরু করেছে। এক ইডিয়েট আমাকে বলে যে আনিস আলমগীর কোথাকার সাংবাদিক, কোথায় চাকরি করেন, বিদেশ থেকে টাকা পান, খাবি যাবি। ওই ছাগল কবিরকে আমি জিজ্ঞেস করি, তুমি ধানমন্ডিতে কিভাবে থাকো? আমি ধানমন্ডিতে আমার বাড়ি আছে, সেটা নিয়ে কথা বলছে, আমার নাকি ভাড়া আছে, বাড়িটা কোথায় আমি এটা খুঁজে পাইলাম না। এখন সে ধানমন্ডিতে কিভাবে থাকে, বেকার উকিল, যার 2 পয়সা দাম নাই? এই কোশ্চেনটা কে করবে? এটা এটা তো নয়। এরা এরা যেটা করছে, মুক্তিযুদ্ধকে গালি দিচ্ছে। আপনি দেখেন, ওই ছাগল কবির বলে 16ই ডিসেম্বরকে আমি মানি না। আরো একজন বেকার ব্যারিস্টার, সেও বলে যে 16ই ডিসেম্বরকে আমরা এই বিজয় দিবস মানি না। তো মানিস না তো এই দেশে থাকিস কেন? তারপরে বলে 3 লক্ষ বিহারি মেরেছে মুক্তিযোদ্ধারা, বঙ্গবন্ধু গাদ্দার, বঙ্গবন্ধু স্বাধীনতা চায় নাই, আরো কি কি জানি। মানে প্রতিদিন অসভ্যতার চরম সীমাতে মুক্তিযুদ্ধকে হেয় করে করে, এবং টেলিভিশন গুলো এই সমস্ত ছাগলদের ডেকে এনে টকশো করে এবং তাদের টিআরপি বাড়ায়। এবং এদের এই ছাগলদের সাথে আবার বসতে বলে আমাদেরকে মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্ক করতে হবে। আমি মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্ক করার কি আছে? এটা প্রতিষ্ঠিত সত্য। ছাগলদের সঙ্গে বসে এই মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলতে হবে কেন? টেলিভিশন গুলো যে এই ডেলিভারেটলি এগুলো করছে, এগুলো দেখার কিছু নাই। টেলিভিশন গুলো জুলাইকেও পচাচ্ছে, একদল লোক জুলাইকেও অপমান করছে ওরা অনেকের দৃষ্টিতে। কেন করছে? কারণ এই ধরনের ছাগলদের জবাব দিতে হলে তাই দিতে হবে, কারণ এই ছাগলগুলো 24 দিয়ে 71কে মুছে দিতে চাচ্ছে। আপনি যখন 24 দিয়ে 71কে মুছে দিতে চান, তখন 71-এর লোকদের তো দায়িত্ব পড়ে এটা নিয়ে কথা বলার। 24 নিয়ে যে রঙ্গ তামাশা করছেন, 24 নিয়ে যে যে ব্যবসা শুরু করেছেন। আজকে একটা কার্টুন দেখেছিলাম আমি, গতকাল একটা কার্টুন দেখেছি আমি, মেহেদি আঁকা, নিউ এজ কার্টুনিস্ট, অসাধারণ একটা কার্টুন এঁকেছে। দেখা যাচ্ছে সেই, আপনি দেখেছেন কিনা জানি না, এই যে আবু সাইদের একটা কার্টুন, 2 হাত প্রসারিত করে দাঁড়ানো, নিচে আগুন জ্বলতেছে, দেশটা জ্বলতেছে, আর এক হাতে এই যে মব বাহিনী অত্যাচার অনাচার সেই চিত্র, আরেক হাতে লুটপাটের চিত্র, এবং মাঝখানে মৌলবাদীরা উকি দিচ্ছে। এই যে একটা 2 বছর যাওয়ার পর বাংলাদেশ যে কি পেয়েছে, একটা কার্টুনে পুরোটাই তুলে ধরতে চেয়েছিল। কিন্তু এই কার্টুনগুলো কেন হচ্ছে তাহলে? তার মানে হচ্ছে যে এই জুলাইকে কারা অপমান করছে? জুলাইকে অপমান করছে তারাই, যারা মুক্তিযুদ্ধকে হেয় করতে চাচ্ছে এবং যারা এই ধরনের বয়ান দিচ্ছে যে মুক্তিযুদ্ধ মানি না, বঙ্গবন্ধু মানি না, এবং জাতীয় সঙ্গীত বাজতে এরা বসে থাকে নির্লজ্জের মতো। যে দেশে জাতীয় সঙ্গীত বাজতে বসে থাকে, এরা নাকি আবার বুদ্ধিজীবী, এরা আবার টকশোতে যায় এবং এইগুলা রাষ্ট্র সহ্য করতেছে। আর জুলাই নিয়ে কিছু বললে বলতেছে এদের জিপ কেটে দাও। জিপ কেটে কিভাবে দেবেন? কারণ আপনি জুলাই নিয়ে বলার জন্য তো এগুলোই তৈরি করছেন, এবং জুলাইকে তো অপমান এদের দ্বারাই করতেছেন আপনি। এগুলো এদেরকে দেখার পর এরা যদি জুলাইয়ের পোস্টার বয় হয়, এরা যদি জুলাইয়ের পোস্টার বয় হয়ে 71কে এইভাবে অপমান করে, তো তাহলে 71 বিশ্বাসী লোকজন জুলাইকে কিভাবে নেবে? জুলাইকে কিভাবে শ্রদ্ধা করবে? এই জায়গায় তো একটা বিরাট বিভক্তি তৈরি করছে এরা। জি, আমি অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আহ, যে প্রশ্নটা করতে চাই, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান উনি একটা কথা বলেছেন যে তার সরকার কোনো ধরনের চরম পন্থা বা উগ্রবাদকে প্রশ্রয় দেবে না। প্রধানমন্ত্রীর মুখ থেকে এ ধরনের কথা আসা মানে নিশ্চয়ই কি এ ধরনের কোনো আশঙ্কা তৈরি হয়েছে দেশে, নাকি উনি এটা কেন বলেন বলে আপনার মনে হয়? কিছুটা উগ্র রাজনীতির তো আবির্ভাব হয়েছে, যে মব সংস্কৃতির পাশাপাশি যেটা ইউনূস চালু করে দিয়ে গেছে, যেভাবে আপনার জেলখানা থেকে যেভাবে উগ্রবাদী লোকদেরকে বের করে দিয়েছে নির্বিচারে, তারা তাদের এখন কিছু অ্যাক্টিভিটিস, আমি স্পেসিফিক বলবো না, তাদের কিছু অ্যাক্টিভিটিস, তাদের এই যে কলমা পতাকা মিছিল এবং তাদের কথাবার্তা, তাদের হুমকি, এগুলো তো রাষ্ট্রের জন্য এক ধরনের বরং চরম একটা মানে প্যারেশানির বিষয় হয়ে যাবে। এবং নন অ্যাক্টর এগুলো যারা আছে তাদেরকে তাদেরকে কিভাবে রাষ্ট্র নিয়ন্ত্রণ করবে,
এখন তো রাষ্ট্রের এটা দায়িত্ব হয়ে যায়, কারণ এই রাষ্ট্র তো শুধু নিজে নিজে সবকিছু করতে পারে না, তার নিয়ন্ত্রণ, তার উপর দৃষ্টি বহির্বিশ্বের এবং এগুলো আছে। এবং এই এই ধরনের উগ্রপন্থা যদি বেড়ে যায় দেশের মধ্যে, ব্যবসা বিনিয়োগ এমনিতে তো 12টা বেজে আছে মব সংস্কৃতির জন্য, ইউনুস যেটা চালু করে দিয়ে গেছে। তো কেউ বিনিয়োগ করছে না, দেশের মধ্যে কোনো বিনিয়োগ নাই, চাকরি হারা লক্ষ লক্ষ লোক। তো এইভাবে যদি হতে থাকে তাহলে তো বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার। প্রধানমন্ত্রী যদি এই বিষয়ে বিশেষ দৃষ্টি দিবেন বলেন এবং সংসদে দাঁড়িয়ে বলেন, তাহলে তো আমরা এটাকে সাধুবাদ জানাই। জি, অনেক ধন্যবাদ জনাব আনিস আলমগীর। প্রিয় দর্শক, আপনারা শুনলেন আনিস আলমগীরের স্ট্রেট কাট কথাবার্তা। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন ওনার নিজের যে ফেসবুক পেজে যখন পোস্ট দেন কোনো বিষয়ে, নিচে লেখা থাকে আউটস্পোকেন আনিস আলমগীর। তো ওনার এই লেখার সঙ্গে ওনার বক্তব্যে নিশ্চয়ই আপনি মিল খুঁজে পাবেন। আমার পেজটা ফলো করতে বলেন। আপনার এই চান্সে আমি বলে দিই, আমার নামে পেজ, আমার নামে ফেসবুকে অনেকগুলো গ্রুপ খোলা আছে, অনেকগুলো পেজ খোলা আছে, সবগুলো ভুয়া। আমার একটা মাত্র পেজ, সেটা হচ্ছে আউটস্পোকেন আনিস আলমগীর। সেটাতে যাতে আপনার শ্রোতারা, আপনার যারা ভক্ত আছে তারা যাতে লাইক দেন। জি, আমি দর্শকদের কাছে এই সুযোগে এই অনুরোধ, আপনি চাইলেও পারেন না, আর আমিও আপনাকে বেশি ঘন ঘন আনতে চাওয়ার জন্য আবদার করতে পারি না, কারণ আপনার ব্যস্ততা আমি কিছুটা বুঝি, ব্যস্ততার মধ্যে থাকেন আপনি। তার মধ্যেও মাঝখানে গ্যাপ হয়ে যায়, মাঝে মাঝে এমন এমন কিছু ঘটনা ঘটে, আমার নিজেরও মনে হয় যে, আপনি জানেন আমার অনুষ্ঠানটা ম্যাক্সিমাম টাইম কিন্তু আমি এবং আমার ওয়াইফ দুজনে মিলেই করি। তো আমার ওয়াইফ মাঝে মাঝে আমাকে বলে যে অযোধ্যাকে এই প্রসঙ্গে ওনাকে আনতে পারলে ভালো হতো, উনি হয়তো এই প্রসঙ্গে খুব চমৎকার কিছু কথা বলতে পারতেন। তো ঘটনাগুলো ঘটে যায় একটার পর একটা, কিন্তু আপনাকে হয়তো পাওয়া যায় না। তো আজকে মানে আপনি যখন আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন তার পূর্ববর্তী 3-4 দিন ধরে, 2-3 দিন, 3-4 দিন, যে খুব ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং বলবো না, আমি বলবো যে এটা অনাকাঙ্ক্ষিত বলবো আমি, যে আমাদের দেশে যেটা ঘটছে, আপনার এইচএসসি পরীক্ষা নিয়ে, একটা পাবলিক পরীক্ষা নিয়ে, পাবলিক পরীক্ষা যখন হচ্ছিল ওই সময়ে যে প্রাকৃতিক দুর্যোগ, বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি, এবং এটা অনেক বছর পরে এটা হবেই, কারণ জুলাই মাসে তো বৃষ্টি হবে, খুব স্বাভাবিক। আমি নিজেও দেখেছি এর আগে যে পাবলিক পরীক্ষাগুলো সাধারণত আমরা দিতাম আপনার ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এই টাইমটা। এটা কেন জুলাইতে আসলো এটাও বুঝলাম না। জুলাই মাসে সেই দুর্যোগের মধ্যে পরীক্ষা নেওয়া, পরীক্ষার প্রশ্নপত্র ভুল হওয়া, প্রশ্নপত্রের মধ্যে ভুল ছিল, এটা প্রশ্নই হয় না, এই ধরনের প্রশ্ন করেছে তারা। একজন মানে আপনার টিচার, ইউনিভার্সিটির ভিসি ছিল রাজশাহী ইউনিভার্সিটি এক সময়, উনি বললেন যে বিজ্ঞানের এরকম অপদার্থের মতো প্রশ্ন উনি জীবনে দেখেন নাই, এই ধরনের মন্তব্য করেছেন। তো এই অবস্থায় এটা নিয়ে যে গন্ডগোলটা হলো, এটা নিয়ে ছাত্ররা রাস্তায় নামলো, শিক্ষামন্ত্রী পদত্যাগ দাবি করলো, শিক্ষামন্ত্রী ওনার একটু মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করলো। এই সামগ্রিক বিষয়টা আমার ধারণা আপনি ফলো করেছেন, আপনি কি বলবেন? সব মিলিয়ে আপনার কি মূল্যায়নটা কি, এই ঘটনাগুলি কেমন? প্রথমে আপনাকে আমি একটা জানাই, কৃতজ্ঞতা জানাই। আমি ভাবতাম যে আমার কোনো মহিলা সাপোর্টার নাই, একমাত্র ভাবিকে পাওয়া গেল। তো এটা আমাকে শক্তিশালী করলো একটু। আর এই যে আমাদের দর্শক শ্রোতারা যে আমাদেরকে ঘন ঘন চায়, এটার কারণ কি জানেন? এটার কারণ হচ্ছে মানে অপছন্দটা যেন শুরু হয়ে যায়। তা আমরা তো এটা করতে দিব না, কারণ একটা জিনিস খেয়াল করেন, সবচেয়ে বেশি প্রচারিত হয়েছিল বঙ্গবন্ধুর নাম। হ্যাঁ, রাস্তাঘাটে কোনায় কানায় সারাদিন টেলিভিশন, এখানে সেখানে, শোকের মাস, বিপ্লবের মাস, এই মাস সেই মাস। আজকে বঙ্গবন্ধুর নাম নেওয়া যায় না। আমরা এইরকম অ্যাভেলেবেল হতে চাই না। উনার মতো একজন মানুষকে, একজন কিংবদন্তিকে সস্তা করে দেওয়া হয়েছে কেবল প্রচারের মাধ্যমে। প্রচার ভালো। ধরেন আপনাকে যদি 365 দিন মেসির নাম বলে, আপনি পরে আর মেসির কথা শুনবেনই না। ও 4 বছরে একবার আসে, এই জন্য শুনেন আপনি, বুঝছেন? এই জন্য ভালোবাসেন। 4 বছরে একবার জ্বলে ওঠে, তা ভালোবাসতে হবে না? হ্যাঁ, এখন যদি প্রত্যেক দিন আসে তাহলে ভালোবাসবে না। আচ্ছা, আমি ওই কথাটাই ফিরে আসি। শিক্ষামন্ত্রীর পদত্যাগের আগে পানি নিয়ন্ত্রণ ও বন্যা মন্ত্রীর পদত্যাগ চাইলো না কেন মানুষজন?
আপনি যেটা বললেন যে ন্যাচারাল ক্যালামিটি, এটা তো ন্যাচারাল ক্যালামিটি হয়নি, এটা তো প্রাকৃতিক দুর্যোগ হয়নি, এটা বৃষ্টি হয়েছে অযোধ্যায়। এখন ধরেন পৃথিবীর আমাদের মৌসুমী বায়ু অঞ্চলের মানুষ আমরা, তাই না? আমাদের চট্টগ্রামের কথা আমি বিশেষ করে বলি, বঙ্গোপসাগর, পাহাড় সব মিলিয়ে ওখানে তো রেইনি সিজন থাকবেই, এবং সেটা দীর্ঘ হয় এবং প্রচন্ড বৃষ্টিপাত হয়। এখন মুশকিল হচ্ছে এইটাকে যারা গত 15-16 বছর ধরে শাসন করে গেছে তাদের সময়ও তো বন্যা হয়েছে, গলাবদ্ধ পানি দেখেছি আমরা, জল দেখেছি, মানুষের চলাচলের কষ্ট দেখেছি। আমার নিজের মনে আছে, আমি তারও আগে ফিরে যাচ্ছি আপনার, তখন বিএনপি প্রথমবার ক্ষমতায় এসেছিল, অর্থাৎ 1991 সালের পরে একটা ভয়াবহ ঘূর্ণিঝড় এবং বন্যা হয়েছিল। আমার বাচ্চাটা তখন ছোট, আমার ছেলেটি তখন ছোট। আমরা আমাদের শ্বশুরের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম চক বাজারে, একেবারে মানে শহরের উপরে। রাত্রে যখন পানি ঢোকা শুরু করলো, বুঝছেন, আমরা তো ভুলবো না, এটা একটা সাপ ঢুকেছে, এরকম সাপ। ও ওইটা দেখার পরে আমি অর্ককে বুকের মধ্যে নিয়ে ওকে নিয়ে বললাম যে আর দেরি নয়, মানে রাতের 1টা, তখন ঝুম বৃষ্টি, 2টা ছাতা নিলাম আর ছেলেটাকে বুকে নিলাম, আর টাকা যা ছিল পকেটে নিলাম, ট্যাক্সি নিয়ে আমাদের বাসায় চলে আসলাম। এই রাতের 1টার সময় আমাদের বাসা লাভ লেনে, যেহেতু উঁচু এলাকায়, আমাদের এখানে এসে দেখি খটখটে কিছু নেই। তো এই যে বলছি আপনাকে, এটা তো হচ্ছে। এখন আমার যেটা ভয়ের ব্যাপার মনে হয়েছে, আপনার এখানে একটা ছোট্ট বলি, একটা জিনিস খুব ভালো লেগেছে। পানি নিয়ে সমস্যা হওয়াতে, জানেন নিশ্চয়ই, তরমুজের ইংরেজি নাম হচ্ছে ওয়াটারমেলন। তো সবাই এখন মিলন সাহেবকে ওয়াটারমেলন ডাকতেছে দেখলাম, বুঝছেন? বানানে একটু সমস্যা আছে তরমুজের, ওটা মেলন আর এটা মিলন। যাই হোক, আমি যে কথাটা আসতে চাই, ঠিক আছে, শিক্ষামন্ত্রীর দোষ হয়েছে, অনেক অপরাধ করে ফেলেছেন উনি, আমি ওনার পক্ষে কিন্তু সাফাই গাচ্ছি না, কারণ গার্জিয়ানরা খেপে যাবে আমার উপর। কিন্তু আপনারা আপনাদের বাচ্চাগুলোকে একটু নিয়ন্ত্রণ করুন। আজকে একটা ভিডিও দেখছিলাম, একটা বাচ্চা মেয়ে তারস্বরে চিৎকার করে বলছে 12 কোটি লোকের প্রতিনিধি হয়ে গেছিল, 12 কোটি লোকের প্রতিনিধি হয়ে সচিবালয়ে গিয়েছিল, তার কথা যে শুনে নাই এটা ছাড়বে না সে বলেছে। এখন কাম টু দ্য পয়েন্ট মাসুদ ভাই, এটা কিন্তু ইয়ার্কির ব্যাপার না। এই যে জেনারেশনের একটা অবক্ষয়, এই যে জেনারেশনের একটা অধঃপতন, আপনি 50 বছর আগে আমি এইচএসসি পরীক্ষা দিয়েছি, 50 years ব্যাক আমি এইচএসসি পরীক্ষা দিয়েছি চট্টগ্রামের বিখ্যাত কলেজ, চট্টগ্রাম কলেজ থেকে। আমরা মাথা নিচু করে যেতাম, আমাদের যাই প্রশ্ন আসতো তাকেই আমরা আনসার করেছি, তার ভিত্তিতেই রেজাল্ট হয়েছে। আমাকে তো মনে রাখতে হবে যে কেবল আমার জন্য প্রশ্নটা কঠিন হয়নি, কঠিন হলে সবার জন্য হয়েছে, আর যদি সহজ হয় সবার জন্য সহজ হয়েছে। এমন তো নয় যে তোমাকে এ আর বি দিতে আনসার করতে বলছে, ওকে সি আর ডি আনসার করতে বলছে, এরকম তো নয়। তোমাদের কি হয়েছে আসলে, উইথ ডিউ রেসপেক্ট এবং ওদের প্রতি স্নেহ ভালোবাসা জানিয়েই বলছি, আপনার যেটা হয়েছে সেটা হচ্ছে ওদের মন থেকে নৈতিকতা বিষয়টি সম্পূর্ণ উড়ে গেছে, ওরা জানেও না নৈতিকতা কি, রেসপেক্ট বিষয়টি চলে গেছে। এখন ধরেন আমি আপনাকে বলি, যে প্রজন্ম আপনার গণভবনে ঢুকে 78 বছর বয়সী একজন মহিলার ব্রা আকাশে ওড়াতে পারে, আপনি তাকে তাড়িয়েছেন, ঠিক আছে, তার বক্ষবন্ধনী নিয়ে আপনি উল্লাস করছেন, একটা তরুণ প্রজন্ম। এই প্রজন্মের কাছ থেকে আপনি কি আশা করেন? আপনি এই প্রজন্মের কাছ থেকে কি আশা করেন যারা একজন নেতার বাড়ির নিচে দাঁড়িয়ে তাকে অশ্রাব্য ভাষায় গালাগালি করে? এই প্রজন্মের কাছ থেকে আপনি কি আশা করেন যে প্রজন্ম কথায় কথায় রাস্তা থেকে আরম্ভ করে, এখন দেখেন এই যে এহসানুল হক মিলনের বিরুদ্ধে লেগেছে, তাকে নাকি পদত্যাগ করিয়ে ছাড়বে। এইচএসসি পরীক্ষার একটা ছোট্ট ঘটনা বা বড় ঘটনা যেটাই হোক, সেটা যদি এই মন্ত্রীর জন্য কাল হয়ে দাঁড়ায়, তার আগে আমি পানি মন্ত্রী যিনি আছেন, রাস্তাঘাটের যে মন্ত্রী আছে, তাদের তো পদত্যাগ চাইবো আমি। তারা যদি এই জিনিসটা সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণ করতে পারতো, বা তারা যদি বের করতে পারতো লু ফলটা কোথায়, মানে আপনার দোষটা কোথায়, এবং বছর পর বছর যদি এই প্রক্রিয়াটা চলে না আসতো, পাহাড় কাটা না হতো, তারপরে আপনার কি বলে এটাকে, যে রাস্তাঘাটের নর্দমা যদি বন্ধ করা না হতো, পানি নিষ্কাশন যদি রোধ করা না হতো, আজকে হয়তো এই পরিস্থিতির উদ্ভব হতো না। কিন্তু এখন আমি ফিরে আসি ওই কথাটাতে, আপনার আমাদের দেশে এখন আমি বললে এটার জন্য আমাকেও গালাগালি করবে, প্রকৃতির সাথে শিক্ষার ব্যাপারটা এরা বোঝেই না। অথচ আমাদের যে রবীন্দ্রনাথ, তিনি যে শিলাইদহ এবং শিলাইদহ বলছি শান্তিনিকেতন, সেখানে কিন্তু প্রকৃতির কাছে লেখাপড়া শেখানো হয়, ছাতিম তলায় বসে পড়াশোনা করা হয়। আপনাকে কেউ বলছে না ঝুম বৃষ্টিতে ছাতির তলায় পড়ার জন্য। এখন যদি আমি একটা কথা বলি, একটা ছবি খুব ভাইরাল হয়েছে,
একজোড়া প্রেমিক প্রেমিকা এক গলা জলের মধ্যে দাঁড়িয়ে তাদের কথাবার্তা বিনিময় করছে বা আনন্দ করছে বা যাই করছে। এইটা দেখে কিন্তু খুব পুলকিত হয়ে গেছে। লিখছে কি জানেন, এই ছবিটা মনে রাখার মতো, এইটা দেখে খুব তৃপ্তি পাইলাম। এইটা দেখে তৃপ্তি পান আর এক হাঁটু জল পাড়াইয়া পরীক্ষা দিতে গেলে আপনার অপরাধ। এখন বুঝেন আপনি, মানে when you make love everything is okay, but when study comes it's not okay. এটা কিন্তু ঠিক না। আমি আবারও বলছি, প্রশ্নপত্রের যদি গন্ডগোল থাকে দায়িত্ব সরকারকে নিতে হবে, প্রশ্নপত্রে যদি অসুবিধা হয়ে থাকে দায়িত্ব যারা সংশ্লিষ্ট তাদেরকে নিতে হবে, পরীক্ষা কেন ঠিক মতো হয়নি এটা দায়িত্ব প্রশাসনকে নিতে হবে। কিন্তু বাচ্চাদের এই আস্ফালন, আমি আস্ফালন শব্দটা ব্যবহার করব, অভিভাবকদের নিয়ন্ত্রণের বাইরে যত যাবে আমাদের কিন্তু খবর আছে ভবিষ্যতের। এমনিতেই কিন্তু আমার ধারণা দুটি জেনারেশন, ভবিষ্যতের দুটি জেনারেশন। আমি একটা কথা বলে শেষ করি, আপনার মনে আছে নিশ্চয়ই, রাজনীতি তো আমাদের পূর্বপুরুষরাও করেছিল, আমাদের অগ্রজরাও করেছিল, তারা তো রেসপেক্টেড পার্সন ছিল। পরে তারা ক্ষমতার জন্য কি করেছে আমাদের জানার দরকার নাই, কিন্তু যারাই চার খলিফা ছিল যুগে যুগে তাদেরকে মানুষ রেসপেক্ট করেছে, সম্মানের চোখে দেখেছে। আজকে কেন ভয়ের চোখে দেখছে? এইটা যতক্ষণ তারা, এবং কি হচ্ছে জানেন, এই বাচ্চাগুলোকে তারা ব্যবহার করছে কোনো না কোনো ভাবে, অথবা ব্যবহার হবার মাল মশলা দিয়ে দিয়েছে, যে কারণে এইভাবে করছে। দেখুন, সোশ্যাল মিডিয়ায় আমরা অনেক কিছু দেখছি, এবং এখানে যেমন আমি কালকে একটা ভিডিও দেখলাম, একটা ছেলে আসছে স্কুলে, এই বিয়েতে আন্দোলনে রাস্তা অবরোধ করে আসছে তারা। এক সাংবাদিক তাকে জিজ্ঞাসা করছে যে আপনি কোন কলেজ থেকে এসেছেন? বলছে আমি তো কলেজে পড়ি না, আমি স্কুলে পড়ি। বুঝলেন, আন্দোলন প্রবলেম হচ্ছে, পরীক্ষা হচ্ছে এইচএসসি পরীক্ষা। এইচএসসি পরীক্ষার আন্দোলনে স্কুলের একটা স্টুডেন্ট এসেছে। তখন বলছে যে তাহলে আপনি এখানে কার সঙ্গে? আমি আমার বড় ভাইয়ের সঙ্গে এসেছি। এখন বললো তাহলে তো আপনার বড় ভাই কে? তখন আরেকটা ছেলেকে এসে দেখালো যে উনি আমার বড় ভাই। ওনাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি কোন কলেজের স্টুডেন্ট? উনি উত্তর দিলেন আমি যে কোনো কলেজের স্টুডেন্ট। এখন মানে আসলে পরিচয় দেওয়ার মতো তাদের যে পরিচয়টা আছে, এই পরিচয়টা হয়তো আন্দোলনের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। আবার কোথাও দেখলাম একজন লিখছেন যে একটা ফটোগ্রাফ দেখলাম আপনার এই বৈশাখী টেলিভিশনের, যে অনেককে আনা হয়েছে 300 টাকা করে, আনা হয়েছে 300 টাকা দেওয়া হয়েছে, তোমরা এখানে যাও। তাহলে আন্দোলনটা আসলে কার আমি বুঝতে পারছি না। আবার ধরেন যদি 300 টাকাই হয়, 300 টাকা করে তো আর একজন কানে নাই, অনেককে আনছে। এই টাকাটা কার পকেট থেকে বেরিয়েছে, কোন উদ্দেশ্যে পকেট থেকে বের হয়েছে, এগুলো কিন্তু আলোচনার বিষয়। আমরা দেখেছি কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সময় এই এক ধরনের ঝামেলা হয়েছিল। তখন স্টুডেন্টরা সচিবালয়ে চলে গিয়েছিল, আমাদেরকে বিনা পরীক্ষায় পাস দিতে হবে, অটো পাস দিতে হবে। অটো পাস কি কোনো পাস? আসলে অটো পাস কি কোনো পাস? এই পাস আমি কি করবো? আমি এই পাসটি কি করব? আমাকে আপনি গাছে ঠেলে একটা পর্যায় পর্যন্ত তুলে দিলেন, তো ওই পর্যায় পর্যন্ত কিন্তু আমি গাছ বেয়ে উঠতে পারলাম না, আমাকে ঠেলে উঠিয়েছেন। তো তারপর আমি তো উঠাই শিখলাম না, আমি যখন উঠাই না শিখি। জি, এই যে নকল এবং অটোপাস সম্পর্কে আপনাকে আমি একটা গল্প বলি। এক ছেলে ইতিহাস পরীক্ষা দিচ্ছে, বুঝছেন, এখন কিছুতেই পারতেছে না। তো পাশের ছেলেটাকে দুই একবার জিজ্ঞেস করার পরে টিচার দেখেছে, তখন টিচার বলছে যে না তুমি এটা করতে পারো না, সরো এখান থেকে, সরো। তো তখন তো মব ছিল না, ও সরে গেছে, বুঝছেন। এখন ওই প্রশ্নটার উত্তর লিখতে হবে না, ও যদ্দূর পারছে লিখছিল, তারপরে লিখছে কি জানেন, বাকি অংশ রোল নাম্বার 127 খাতায় দেখে নেবেন প্লিজ, বুঝছেন। যে আমি এদুর লিখছি, বাকি অংশ ওইখানে আছে। এখন আপনি যেটা বললেন এই যে 300 টাকা দিয়ে নিয়ে যাওয়া বা 500 টাকা দিয়ে নিয়ে যাওয়া, এটা কিন্তু একটা ভয়াবহ ব্যাপার, এটা সাংঘাতিক ভয়াবহ ব্যাপার। এটা হাস্যকর দিক কি জানেন, আজকেই দেখছিলাম এক মহিলা, আমাদের দেশে কিন্তু এটা হয়, কারণ আমি যদি বলি আপোষ না সংগ্রাম, আপনি বলবেন সংগ্রাম সংগ্রাম, এইভাবে শিখায় আনে, মানে শেষেরটা বলবে, শেষেরটা। ওই মহিলা দিল্লি না ঢাকা বলতে গিয়ে বলছে দিল্লি না ভারত, আর ওগুলি স্লোগান দিতেছে ভারত ভারত। এখন সমস্যা হলো এই 300 টাকা 500 টাকা। এখন আমি একটু সিরিয়াস কথা আসি, এটা কিন্তু একটা ব্যামো শরীরের, এটা সমাজের একটা সিরিয়াস রোগ। এই রোগটা যেমন ধরেন এই যে আমাদের
কথাবার্তা থেকে একটা স্পষ্ট অছাত্ররা ঢুকে গেছে এবং সুবিধাবাদীরা তাদেরকে এনে এই আন্দোলনের নামে একটা কেওস তৈরি করার চেষ্টা করছে। আমি আবারও বলছি, আমি শিক্ষামন্ত্রী বা সরকারের পক্ষে বলছি না, কিন্তু বিষয়টা আলোচনা হবে পরীক্ষা নিয়ে, বিষয়টা আলোচনা হবে পরীক্ষা দিতে যাওয়ার বিড়ম্বনা নিয়ে, বিষয়টা আলোচনা হবে পরীক্ষা প্রশ্নপত্র নিয়ে যে কেন পারলা না, বা এটা রিমেডি কি। রিমেডি তো এটা না যে আমি রাস্তা বন্ধ করে দেবো, রিমেডি তো এটা না যে আমি মন্ত্রীর পদত্যাগ চাইলে এটা হয়ে যাবে। বুঝলাম আমি মন্ত্রীর পদত্যাগ দরকার, আগে জিনিসগুলি সর্ট আউট করো তারপর পদত্যাগ চাও। তার মানে কি এগুলি একটা ব্যাস্টেড কর্নার, একটা বিশেষ মহলের এখানে সবসময় প্ররোচনা থাকে। এবং আপনি খুব দুঃখজনক হলেও সত্য যে তিনটে বিষয় আমাদের দেশে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, তার মধ্যে একটি অর্থনীতি, আরেকটি হচ্ছে শিক্ষা। শিক্ষা দারুণ ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বাংলাদেশের কোন শিক্ষা প্রতিষ্ঠানের নাম পৃথিবীর কোন মহৎ শিক্ষা প্রতিষ্ঠানে আছে বলে আমার মনে হয় না, সম্মানের সাথে থাকার কথা বলছি আমি। এবং আপনি উত্তেজনা তৈরি করতে পারেন, মত তৈরি করতে পারেন, তারপরে জোশে বড় বড় কথা বলতে পারেন, কিন্তু রিয়েল যে এডুকেশন, এখন আপনি আমাকে বলেন যেখানে শিক্ষকদের গলায় জুতার মালা, যেখানে তাদেরকে মারা হয়েছে চর দিয়ে, একটা ক্লাস 8-এর ছেলে বলছে যে স্যারকে মারছিলাম মাথায়, আরেকটা দিতে পারলে ভালো হইতো, এরকম বলছে না। এই জাতীয় বুঝছি। এই জাতীয় ছাত্রছাত্রী, এদেরকে তো আগে বাগে আনতে হবে, এদেরকে তো ঠিক জায়গায় আনতে হবে। আপনাকে আমরা এখন এই শুনে প্রসঙ্গে তাদেরকে কারেক্টিভ সেন্টারে দিতে হবে প্রয়োজনে। right, আমি এই প্রসঙ্গে আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে একটু কথা বলতে চাই। এই যে স্টুডেন্টদের আমি বলতে শুনলাম, কেউ কেউ বলছে যে পরীক্ষার প্রশ্ন খুব কঠিন হয়েছে, এটা বুয়েটের প্রশ্ন হয়েছে, কুয়েটের প্রশ্ন হয়েছে, এরকম ভাবখানা এরকম যে ওরা প্রতিদিন বোধ হয় বুয়েটের প্রশ্ন দেখে, তাই না? এখনো তো ইন্টারমিডিয়েটে পাস করে নাই, তো এটা নাকি বুয়েটের প্রশ্ন হয়ে গেছে। আবার এই বিষয়ে আরেকটা ছাত্রকে দেখলাম, সে বলতেছে না প্রশ্ন তো ভালো হয়েছে, সে নটরডেমের স্টুডেন্ট, সে বলতেছে প্রশ্ন তো ভালো হয়েছে, প্রশ্ন তো বই থেকে হয়েছে। এখন দেখেন একই বিষয়, যদি আমি যেগুলো শিখেছি যদি তার মধ্যে থেকে প্রশ্ন না হয় তাহলে আমার কাছে কঠিন তো লাগবেই। আবার এক্স্যাক্টলি। একজন বলতেছে আমি গত 5 বছরের প্রশ্ন দেখলাম, 5 বছরের প্রশ্নের মধ্যে একটাও আসে নাই। তার মানে আমাদের এখানে যে শিক্ষা পদ্ধতিটা, যে মুখস্থ ভিত্তিক শিক্ষা পদ্ধতি, যে টেস্ট পেপার ঘেটে পড়াশোনা করা, 5 বছরের প্রশ্নকেই দেখা এবং ওখান থেকেই প্রশ্ন আসবে এরকম মনে করা, এবং এই যে কোচিং সেন্টার ভিত্তিক পড়াশোনা করা, এইটা কিন্তু এইবারের প্রশ্নপত্রের মধ্যে মিলে নেওয়ার সঙ্গে এটা হতেই পারে, কারণ এই প্রশ্ন তো সবার জন্যই হয়েছে। জি। এটা তো অনেকটা মানে আপনার সবার জন্য একই প্রশ্ন তো, তাই না? তো সেখানে প্রশ্ন কঠিন হয়েছে, অতএব মন থেকে পদত্যাগ করতে হবে। তো মন থেকে পদত্যাগ করলে কি প্রশ্ন সহজ হয়ে যাবে? আপনার আপনার মনে আছে নিশ্চয়ই, দেশ স্বাধীনের পরে বঙ্গবন্ধু ফোন করে আবুল ফজল সাহেবকে ডেকে নিয়ে গিয়েছিলেন আমাদের চট্টগ্রামে বিমান অফিসে, ডেকে নিয়ে বলছিলেন যে প্রফেসর সাহেব আপনি ঢাকায় আসেন, আপনাকে একটা কাজ দিব। উনি তো বুঝতে পারছেন না কি কাজ, উনি ছিলেন গ্রামের কলেজের টিচার, সেখান থেকে তাকে সরাসরি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভিসি বানিয়ে দিয়েছিলেন। কেন? বলছে এই হারে নকল করলে তো আমার ছেলে মেয়েগুলি মানুষ হবে না, আপনি একটু নকলটা বন্ধ করেন। এবং আপনার 98-99% পাশের হার 2%-ই নেমে এসেছিল, 2%, 3%-এ, মনে আছে? তো সেই বিষয়গুলোকে নিয়ন্ত্রণ, আমি এটাই বলতে চাচ্ছিলাম আপনাকে, ওইসব মানুষের মতো মানুষ দিয়ে এটাকে নিয়ন্ত্রণ করতে হবে। আমি আবারও একটা কথা আপনাকে বলি, মহাভারতে কিন্তু একটা কথা আছে, মহাভারত একটা এপিক আমাদের জি, উপমহাদেশের। সেখানে এই জি, জি। ধৃতরাষ্ট্রের রাজ্যসভায় জিজ্ঞেস করা হয়েছিল যে তোমার এখানে কি কোনো বালক বালিকা আছে, এই যে পরিষদ, হুম, আর কি হুম, হুম। অতি বৃদ্ধ কেউ আছে? তখন উনি জিজ্ঞেস করেছিল কেন, বলছে বালক বালিকা থাকলেও তোমার উদ্দেশ্য পণ্ড হবে, আর যদি অতি বৃদ্ধ থাকে তাহলেও তোমার কার্যসিদ্ধি হবে না। তার মানে কি, এটা কি ডিসক্রিমিনেট করেছে? ডিসক্রিমিনেট করেনি। বলতে চেয়েছে এই বালক বালিকারা যখন অভিজ্ঞ হবে, যখন তাদের মেরুদণ্ড হবে, যখন তারা নৈতিকভাবে শিক্ষিত হবে, তখন এই জায়গায় আসবে। বুঝতে পারছি আমি। জি, এবং জি, জি, যারা জি। অতি বৃদ্ধ, যাদের জ্ঞান লুপ্ত হয়েছে, যাদের আর কোনো কিছু মনে রাখতে পারে না, তারা তো আর এখানে কাজ করতে পারবে না। তাহলে আমি যেটা বলতে চাচ্ছি, এইসব বাচ্চাগুলোকে একটা জায়গায় আনতে হবে, যে জায়গাটা হচ্ছে নৈতিকতা, যে জায়গাটা হচ্ছে শিক্ষা, যে জায়গাটা হচ্ছে পরিবার। এটা তো পরিবারকেই মানছে না। আমি তো 2-1টা পরিবারের কাছ থেকে অভিযোগ শুনেছি আমার পরিচিত, যে পড়াশোনাই করছে না, পাস কি করে দেখেন। এবং না, ওদের সামনে তো অন্তর্বর্তীকালীন সরকার একটা এক্সাম্পল দিয়ে গেছে। জি, যদি ওরা পর্যন্ত এক্স্যাক্টলি। যেতে পারতো তাহলে অটো প্রমোশন পাওয়ার একটা সুযোগ ছিল।
সেই এক্সাম্পল ধরে তারা অগ্রসর হচ্ছে। এবং আপনি বললেন না যে মিলন সাহেবের তারা নাম দিয়ে ওয়াটার মিলন, মানে এর মধ্যে যে কোনো বিষয় নিয়ে এই যে ব্যঙ্গ করার এক অসাধারণ প্রতিভা আমি কিন্তু লক্ষ্য করছি। এবং যেমন আপনার ভারতে আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে ককরোচ পার্টি, ককরোচ জনতা পার্টি একটা হয়ে গিয়েছিল, আছে, ওটা এখনো আছে। কারণ ওইটার অনুকরণে এখানে বলছি ব্রয়লার চিকেন পার্টি। হ্যাঁ, তো এখন এইগুলো অনুকরণ করা যায়, এআই এর মাধ্যমে বানানোও যায়, বাট বাস্তবতাটা হলো অর্জনটা কোথায়? আমি এই জিনিসটা বুঝতে চেষ্টা করছি, অর্জনটা কোথায়? এবং এবং আপনি যে বললেন একটা কথা খুবই ইম্পর্টেন্ট, সোশ্যাল মিডিয়া। এটা সোশ্যাল মিডিয়া হচ্ছে যারা শিক্ষিত নৈতিকভাবে লেখাপড়া জানা মানুষ তাদের জন্য। আসলে কি সোশ্যাল মিডিয়া আমাদের জন্য? আপনি নিজে জনকণ্ঠে কাজ করতেন, তোয়াব ভাইয়ের অনুমতি ছাড়া, এডিটিং ছাড়া কোনো লেখা ছাপার কোনো সুযোগ ছিল বলেন? বিভাগীয় সম্পাদকে, তার মানে কি উনাকে টাকা দিয়ে কেন রাখা হয়েছে? এই ধরনের মেধাকে কেন রাখা হয় যে উনি দেখে দেবেন? দিস ইজ কল এডিটিং। একটা এডিট থাকতে হবে না? তো সোশ্যাল মিডিয়া কি? আমি এই মুহূর্তে একটা স্ট্যাটাস দিতে পারি যে মাসুদ কামাল হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ উপস্থাপক। দেখা গেল যে ওই দিন আপনি আমাদের শোতে ডাকার কথা ডাকেন নাই, আমি ওইটা এডিট করে লিখে দিলাম পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট উপস্থাপক হচ্ছে মাসুদ কামাল। কেউ আমাকে রুখতে পারবে? তো সেটা কি করে মিডিয়া হয়? যে মিডিয়া মুহূর্তে মুহূর্তে এডিট করা যায় সেটা তো মিডিয়া হতে পারে না। মিডিয়া তো একবার চ্যানেল আই 10টার খবরে একবার যা বলেছে রাতে ওটা চেঞ্জ করতে পারবে? কিংবা ধরেন সংবাদপত্রে যেটা লেখা হয়েছে ওটা কি আর রিমুভ করা যাবে? সো মিডিয়া তো অন্য জিনিস, এটা তো মিডিয়া বোঝে না আসলে। সোশ্যাল মিডিয়া তো মিডিয়া না, সোশ্যাল মিডিয়া হচ্ছে একটা প্ল্যাটফর্ম, একটা দেয়াল পত্রিকার মতো। আপনি লিখছেন, কেটে দিচ্ছেন, আবার লিখছেন, সেইটাকে মিডিয়া বলে সেটার একটা শক্তি দিয়ে পৃথিবীকে চেনার যে ক্ষমতা, এটা তো ভুল। আমি মনে করি কি জানেন, এই সর্বনাশ ঠেকাতে হবে। এই সর্বনাশ আমাদের বাংলাদেশের মানুষ হিসাবে, বা আমি একটা ঘটনা বলি আপনাকে, এইখানে যারা পড়াশোনা করে তাদের পরীক্ষার প্রশ্ন কঠিন হয় না, তার কমন আসে না। দুইটা কারণে তারা বেঁচে যায়। একটা হচ্ছে এখানে কোনো ফেল নেই, ফেল বলে কোনো বিষয় নেই। সে তার নাম্বার পাবে, গ্রেড পাবে, গ্রেডেশন অনুযায়ী হবে। ডেফিনেটলি যে ভালো গ্রেডে যাবে সে ডাক্তার হবে, যে ভালো গ্রেডে যাবে সে অপটিমিস্ট হবে, সে ডেন্টিস্ট হবে, সে এটা হবে ওইটা হবে, লেকচারার হবে। আর যে কম নাম্বার পাবে এটা যাবে ওইটা যাবে। আবার নিচের দিকে যারা, তাদের তো কপাল আরো ভালো, তারা প্লাম্বার হবে, মেকানিকার হবে। বাসায় আসবে আপনার, ওই দিন আমি বাসায় একটা সামান্য একটা দরজা খুলে গেছিল ক্যাবিনেটের, ওটা লাগাইছে, লাগাই আমার বলে $150 দাও। বুঝছেন? ওর ইনকাম কিন্তু ওর ইনকাম, ওর ঘন্টায় ইনকাম কিন্তু ডাক্তারের চেয়ে বেশি। তো এখন ব্যাপারটা কি, এখানে দেখেন শিক্ষকেরও একটা ইয়ে আছে, কিন্তু ভূমিকা আছে। এখানকার শিক্ষকরা কাউকে ফেল বলতে পারে না। পারে না কেন? ওর ব্যর্থতা। ওকে ওর প্রিন্সিপাল জিজ্ঞেস করবে তুমি কি পড়িয়েছো যে পাস করতে পারে নাই? হ্যাঁ, কি কি তুমি পড়িয়েছো? কেউ যদি কোনো সাবজেক্টে ভয়ানক দুর্বল হয়, ওরা দুইটা কাজ করে। একটা হচ্ছে তার জন্য একটা মেন্টাল সাপোর্টের ব্যবস্থা করে, তাকে কোন টিচার দিয়ে ব্যক্তিগতভাবে পড়ালে ভালো হবে এরকম একটা ব্যবস্থা করে। আরেকটা হচ্ছে তাকে অ্যাডভাইস করে এই সাবজেক্টটা তোমার নয়, তুমি এই দিকে যাও। এই বিষয়গুলো আমাদের দেশে চালু করতে হবে, বুঝতে পেরেছেন? এবং ফেলের যে একটা অভিশাপ, ফেলিউরকে মেনে না নেওয়ার যে একটা মানে প্রবণতা এখন যেটা দাঁড়িয়েছে, আপনি যাদের কথা বললেন এটার কথা বললে আমার না আলী রিয়াজের চেহারা ভাসে চোখে, বুঝছেন? সংশোধন করতে আসছিল না কি একটা, হ্যাঁ, তারপরে টাকা পয়সা নিয়ে পালিয়ে গেছে। সবগুলি তো পালিয়ে গেছে কোথায়? এরাই সর্বনাশ করে দিয়ে গেছে। এরা কি করেছে? ওই যে একটা শৃঙ্খলা ছিল, ওই যে একটা মানার যে একটা টেন্ডেন্সি ছিল, সেটাকে চুরমার করে দিয়ে গেছে। এর চেয়ে জঘন্য কাজ তো হতে পারে না। আমরা অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি, কিন্তু আমি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা বাকি আছে, ওটা যদি আপনাকে 5 মিনিটের মধ্যে শেষ করতে বলবো। সেটা হলো যে অনেকে বলছেন যে এই পেছনে একটা রাজনৈতিক ইন্ধন আছে, আবার যে যার মতো করে বলছেন। যে বলছেন তিনি তার প্রতিপক্ষের নাম উচ্চারণ করছেন। আবার এখানে ধরেন আওয়ামী লীগের সভানেত্রী যিনি আছেন শেখ হাসিনা, উনি 2 দিন আগে বললেন যে উনি ডিসেম্বরের মধ্যে চলে আসবেন। অনেকে আবার এই ঘোষণার সঙ্গে মিলাচ্ছেন। ঠিক আছে, যার যার মতো মিলাক, কোনো সমস্যা নেই। কিন্তু আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা যে ডিসেম্বরের মধ্যে দেশে আসতে চাইলেন, এসে সারেন্ডার করতে চাইলেন, এটার কি রাজনৈতিক ভাবে এটাকে আপনি কিভাবে দেখেন, ওনার এই ঘোষণাটা? অত্যন্ত স্পর্শকাতর একটা বিষয়। শুনেন, আমি প্রথম যেটা মনে করি সেটা হচ্ছে জন্মসূত্রে যারা বাংলাদেশী তাদের অবশ্যই দেশে ফেরার অধিকার আছে, সে যেই হোক না কেন। এবং ফিরে এসে উনি বিচারের সম্মুখীন হবেন,
সেই বিচারে যদি উনার ফাঁসি হয়, উনি যদি সেটা মানে আপনার প্রতিরোধ করতে না পারেন তার আইনি লড়াইয়ে তার লয়ার দিয়ে, তাহলে তাকে সেটা মানতে হবে। পৃথিবীতে তো এরকম অনেক হয়েছে। আবার এটা যদি হয় যে তাকে সন্দেহজনক ভাবে ষড়যন্ত্র করে তাকে আটকানো হচ্ছে, তিনি যদি সেটা প্রমাণ করতে পারেন তিনি বেরিয়ে যাবেন। কিন্তু আপনি যেটা বললেন, প্রথম কথা মানতে হবে যে তাকে চলে যেতে হয়েছিল। আমরা যেভাবেই বিষয়টা দেখি না কেন, ডকুমেন্টেড বিষয়টা হচ্ছে উনি চলে যাচ্ছেন, সবাই দেখেছে এটা। উনি এবং ওনার বোন ওনারা হেলিকপ্টারে করে চলে গেছেন কিছু কাগজপত্র ফাইল টাইল নিয়ে। তো এইটাকে তার বিরোধী পক্ষ পলায়ন বলেছে, আর তার পক্ষের লোকজন কিছুদিন পর থেকে বলছে তিনি নিরাপদে আরেক দেশে চলে গেছেন। তো নিজের দেশে যিনি রাষ্ট্র ক্ষমতায় থাকেন তিনি নিরাপদে একটা হেলিকপ্টারে চড়ে আরেক দেশে চলে গেছেন, এটা তো গ্রহণযোগ্য নয়। এটা তো আসলে কিভাবে আমরা মানবো, যার কথা ছাড়া বাংলাদেশে গাছের পাতাও নড়ে নেই এক সময়, হঠাৎ করে তিনি Right. এভাবে চলে গেলেন, এইটা তো আসলে মানা যায় না। এখন আপনি যেটা বলছেন তিনি চলে আসবেন, চলে আসার পেছনে দেখেন আমরা আর কতটুকু জানি, আমাদের অনুমান থেকে যেটা মনে হয় তিনটা কারণ থাকতে পারে। আমার ব্যক্তিগতভাবে মনে হয় তিনটা কারণ থাকতে পারে। একটা কারণ হচ্ছে উনি যাদের দেশে আশ্রিত, যে দেশ তাকে আশ্রয় দিয়েছে, তারা হয়তো তাকে বলছে যে ফিরে গিয়ে রাজনৈতিক পুনর্বাসন ছাড়া তো আর কোনো পথ নাই। এটা হয়তো তার কাছে মেসেজ এসছে যে ফিরতে হবে, রাজনৈতিক পুনর্বাসন হতে হবে। দুই নম্বর হচ্ছে আপনার তিনি হয়তো মনে করছেন যে তিনি এভাবে মোকাবেলা করে তিনি তার কি বলে তার ইমেজটাকে হয়তো রিস্টোর করতে পারবেন, আবার তুলে আনতে পারবেন। আরেকটা হচ্ছে তিনি বাধ্য হচ্ছেন কোনো না কোনো কারণে ফিরে আসতে। এই এখন এই তিনটার মধ্যে কিন্তু একটা বড় বড় কারণ আছে, লুকায়িত কারণ। সেটা হচ্ছে এটা একটা স্ট্যান্ড হইতে পারে, এটা তো মনোবল চাঙ্গা করার জন্য একটা ঘোষণা হতে পারে যে তার যে ঝিমিয়ে পড়া হতোদ্যম যারা, তাদেরকে নতুন করে চাঙ্গা করার জন্য যে আমি আসছি ডিসেম্বরে, না আসা পর্যন্ত এটা নিয়ে আসলে কিছু বলা যাবে না। এবং আসাটা কি এত সহজ? তার তো রায় হয়েই গিয়েছে না, তার তো রায় হয়েই গিয়েছে। এবং আরেকটা কথা হচ্ছে যে আমি এই কথাটা একটু বলতে চাই, ধরেন আপনি আমাকে 5 মিনিট সময় দিয়েছেন, আমি শেষ করছি এই কথাটা বলে। টায়ার অফ লিডারশিপের প্রয়োজন হয়। প্রথম শ্রেণী ব্যর্থ হলে দ্বিতীয় শ্রেণী। তিনি কিন্তু তার দলের কাছ থেকেই এটা শিক্ষা নিতে পারতেন। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে যারা হত্যাকারী তারা 3 নভেম্বর পর্যন্ত শান্তিতে ছিল না, কারণ ওটা সেকেন্ড টায়ার অফ লিডারশিপ। ওদেরকে যদি না মারে ওরা কিন্তু এদেরকে শেষ করে ফেলবে। কিন্তু দেখেন ওদেরকে মারার পরও তৃতীয় যে বিন্যাস সেখান থেকে দাঁড়িয়ে গেছে। আব্দুল মালেক উকিল দাঁড়িয়ে গেছে, মিজানুর রহমান চৌধুরী দাঁড়িয়ে গেছে, জোহরাত আউদ্দিন দাঁড়িয়ে গেছে, আব্দুর রাজ্জাক দাঁড়িয়ে গেছে। এই যে উনি চলে গেলেন, কোথায় দ্বিতীয়, কোথায় তৃতীয়, কোথায় চতুর্থ, কোথায় পরবর্তী লিডারশিপ? তার মানে কি কোনো লিডারশিপ তৈরি করার কোনো কাজই হয়নি। আওয়ামী লীগকে মানুষ চায়, কিন্তু নেত্রী যদি আসতে চান এবং তিনি যদি এসে হাল ধরতে চান, আমার মনে হয় তার প্রথম কাজ হবে লিডারশিপের বিন্যাসগুলি তৈরি করা। এখন ওনারা এত বোঝেন এবং এত জানেন, এই জন্য হয়তো আমাদেরকে তিরস্কার ছাড়া আমরা কিছুই পাবো না। কিন্তু আমার মত হচ্ছে, আমি দৃঢ়ভাবে বলছি উনি যদি আসতে পারেন তো ভালো, আর যদি আসার আগে নিজের নিরাপত্তার ব্যবস্থা করেন তো আরো ভালো, আর যদি এই মুহূর্তে না আসেন সেটা আরো ভালো আমার মনে হয়। আপনি এই তিনটা ভালোর কথা বললেন, সবই ভালো। আমরা আসলে ভালোটাই চাই, কিন্তু আমি পাশাপাশি আমরা এটুকু বলতে চাই, আমরা অনুষ্ঠান শেষ করে দিচ্ছি, হাতে আমাদের এত সময় নাই। যে কথাটা আমি আসলে বলতেই চাই সেটা হলো যে আমরা আসলে কি দেখছি একটা এইচএসসি পরীক্ষা নিয়ে। কোনো সন্দেহ নাই যে ফ্যামিলিতে একটা পরীক্ষার্থী থাকে, সেই ফ্যামিলির মধ্যে একটা টেনশন কাজ করে। পাবলিক পরীক্ষাকে আমাদের দেশে এভাবেই মূল্যায়ন করা হয়। সেই টেনশনের মধ্যে সরকারের নির্লিপ্ততা অথবা ভুল সিদ্ধান্ত অবশ্যই একটা বড় ধরনের ঝাঁকুনি দিয়েছে। কিন্তু তার প্রতিক্রিয়া দেখাতে যে আমাদের এই শিশুদেরকে আমরা যা করতে দিচ্ছি, আমি যাদেরকে শিশুই বলবো, তাদেরকে আমরা যেটা করতে দিচ্ছি সেটার মাধ্যমে আমি এই শিশুটার মনোজগতে যে পরিবর্তনটা হতে দিচ্ছি, সেটা কি স্বাভাবিক হচ্ছে? একটা সুস্থ সমাজকে এভাবে চলতে পারে? এই প্রশ্নটা থাকবে। প্রিয় দর্শক, আপনার ঘরেও শিশু আছে, আপনার ঘরেও শিক্ষার্থী আছে, সমস্যা হতেই পারে। কিন্তু আপনি একজন শিক্ষামন্ত্রীকে, আমি একজনকে একটা স্টুডেন্টকে বলতে চাই, যেমন হবে যে মিলন এটা করেছি, মানে ভাবখানে এরকম, মিলন তার বাসার কাজের লোক, মিলন এটাকে কি কারণে করে? মানে এই যে আমরা আমাদের শিশুদেরকে একদিন সে বাবাকেও নাম ধরে রাখবে যে রহমান এটা করেছে, অমুক এটা করেছে। তো এই যে প্রকাশ ভঙ্গিটা,
এই সময় শিশুদের প্রকাশ ভঙ্গি দিয়ে কিন্তু একটা সমাজকে বিচার করা যায়। আমরা আমাদের সমাজকে কোন দিকে নিয়ে যাচ্ছি, এই প্রশ্নটা থাকলো, আপনারা নিজেকে এই প্রশ্নটা করবেন। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই। অজয় দা, আপনার প্রতি অনেক কৃতজ্ঞতা, আপনি ব্যস্ততার মধ্যে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। ধন্যবাদ। আগামীতে আবার আমরা বসবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আচ্ছা, আমি কি একটা কথা বলতে পারি? প্লিজ প্লিজ বলেন। এই যে আপনি বলেন। বললেন না বাচ্চাদের জন্য টেনশন, জি। আপনি ঘরে ঘরে দেখেন তার চেয়ে বেশি ব্রাজিল আর আর্জেন্টিনার জন্য টেনশন। কোনটা আসল টেনশন এটা নির্ধারণ করতে বলেন, বুঝছেন? আচ্ছা, এই সোশ্যাল মিডিয়া কিন্তু আপনি মোটামুটি প্রায় বাতিলের মতোই করলেন, যে এখানে আসলে একটা সোশ্যাল মিডিয়া হচ্ছে এমন একটা মিডিয়া, যে মিডিয়ায় কোনো এডিটর নাই, অন্য দ্বিতীয় কোনো ব্যক্তির এডিটিং হয় না সেখানে। এই সোশ্যাল মিডিয়ার জগতে কিন্তু আমরা ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে একটা কমন একটা জিনিস পড়লাম। ওই দিন দেখা বাইকেল লিখতেছে যে আমরা এমন একটা দেশে বাস করি, আমরা হলাম একটা ইন্টারন্যাশনাল কান্ট্রি। এই কারণে এর মধ্যে কিন্তু ভুল ভ্রান্তি আছে, আমি ফানের জন্য বলছি। সেটা বলতেছে যে এদেশের পররাষ্ট্রমন্ত্রী হলো আমেরিকান, এদেশের স্বরাষ্ট্রমন্ত্রী হলো ইন্ডিয়ান, এদেশের প্রাইম মিনিস্টার হলো ব্রিটিশ, আর এদেশের জনগণ হলো আর্জেন্টিনা অথবা ব্রাজিল। কথা সত্য, কথা সত্য। পাকিস্তানের কথা বলে নাই? ও পাকিস্তানের কথা বলেছে, এদেশের বিরোধী দল হলো পাকিস্তানের।